রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টর ফোরামের উদ্যোগে আমাদের সাপ্তাহিক যে মেডিসিন ক্লাস, সেই ক্লাসের আজকের পর্ব এখনই শুরু হতে যাচ্ছে। আজকের ক্লাসের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআনের তালিম থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী হাফেজ রফিকুল ইসলাম ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির খেয়াল রাখা উচিত সে আখিরাতের জন্য কি আমল নামা পাঠাচ্ছে, আর শুধুমাত্র প্রত্যেক কাজে আল্লাহকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজকর্মের হিসাব রাখেন। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে চমৎকার সুরের মাধ্যমে আমাদেরকে আজকের প্রোগ্রামের সূচনা করার জন্য। আমরা আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসের যে নির্ধারিত বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রামিউর, এটার উপরে দুটো সেশন হবে আজকে আমাদের। প্রথমে গ্রস আলোচনা, দ্বিতীয়ত কেস প্রেজেন্টেশন। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রামিউরের উপরে গ্রস আলোচনার জন্য আমাদের প্রথম স্পিকার হিসেবে উপস্থিত আছেন ডক্টর আবু হানিফ মাহমুদ স্যার, এনএসডিএফ, ঢাকা সিটি সাউথ। আমি ডক্টর আবু হানিফ মাহমুদ স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের আমাদের লেকচার শুরু করার জন্য। আমি ডক্টর আবু হানিফ মাহমুদ স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আমরা আমাদের পেশাগত মানের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত আজকের এই ক্লাসে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে যুক্ত করেছেন। এই জন্য আমি আপনাদের সাথে নিয়ে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি একেবারে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার সামনে যারা এই মুহূর্তে আছেন, আমি আপনাদের অনেককেই চিনি, যারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তারপরেও আমার হামিম ভাই বলার কারণে আপনাদের সামনে আমি যেভাবে মেডিসিনটাকে চিনেছি সেভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। তো দেখেন, আমাদের হোমিও জগতে অনেকগুলো পদ্ধতিতে মেডিসিন সিলেকশন করা হয়, সবগুলোই হোমিওপ্যাথিক। আমরা সবগুলোকে ওন করি। আমি যেটা করি, যেটা শিখেছি, যেভাবে মেডিসিন সিলেকশন করি, সেটা হলো আমি মানুষটাকে চেনার চেষ্টা করি, যে মানুষটা কেমন, তার কি নেচার, তার কি বৈশিষ্ট্য, সে রোগটা নিয়ে কি টেনশন করে, সে আমার সামনে কেমনে বসলো, সে আমার সামনে তার কথাগুলোকে কিভাবে বলল। আমি এগুলাকে
বেচ করে বা এগুলোকে অ্যানালাইজ করে মেডিসিনে দেয়। তাহলে আমাকে কিন্তু আগে ওই মেডিসিনটা সম্পর্কে জানতে হবে যে এই মেডিসিনটা এই চরিত্র বহন করে। ওই মানুষটার মধ্যে যখন আমি এই মেডিসিনটার এই চরিত্রগুলো পেয়ে যাব, সেই মেডিসিনটাই হচ্ছে ওই ব্যক্তির। আমি ডিজিজ নিয়ে চিন্তা করি না। তো আপনাদের সাথে আজকে যে মেডিসিনটা শেয়ার করব, এটা তো নেট্রামিউর জানেছেন। নেট্রামিউরের কতগুলো কমন পরিচয় যেগুলোকে আমরা বেচ করে মেডিসিন চেম্বারে সিলেকশন করে থাকি, এগুলো আপনাদের জানা আছে। ওগুলোকে কিন্তু বাদ দিয়ে না, ওগুলোর সাথে আমার এই বিষয়গুলো যেগুলো আমি এখন তুলে ধরার চেষ্টা করছি সম্পূরক হবে। আমি একটা রোগী বর্ণনা দিয়ে ওর সাথে গ্রোস আলোচনায় নেট্রামিউরকে চেনার চেষ্টা করি। চলে, একজন ভদ্র মহিলা যার বয়স 45 ঊর্ধ্ব, তার ছেলে তাকে নিয়ে এসেছে। তার সমস্যা হলো ডিপ্রেশনে পড়েছে। ডিপ্রেশনে পড়ার কারণে তারা ডাক্তারের শরণাপন্ন হয়েছে হোমিওর কাছে। তাদের ইকোনমিক্যাল অবস্থা তেমন ভালো ছিল না, যে কারণে তারা বাধ্য হইয়া হোমিওপ্যাথিতে আসে। যার নাই কোনো গতি সে আমাদের কাছে, এরকম একটা প্রবাদ বাক্য আমরা জানি। তো এই রোগীর ক্ষেত্রে তার বিকল্প না, সেই জন্য আমি আর কি বললাম। তো এসে সাধারণত ডাক্তারদের কাছে যখন এই রোগীরা আসে, আমরা কি করি, তার বিষয়ে জানার চেষ্টা করি। তো যেই ডাক্তারের কাছে আসছেন, যিনি এই কেসটা উল্লেখ করলেন, তিনি তার সাথে অনেক কথা বলে জানলেন যে এই মহিলার কিছুদিন আগে তার মা মারা গেছে। তো মহিলা বললেন যে আমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, সমস্ত বিষয় মায়ের সাথে আমি শেয়ার করতাম, আমার ব্যক্তিগত বিষয়, আমার পারিবারিক বিষয়। ছোটবেলা থেকে মায়ের সাথে আমার বন্ডিংটা খুব ভালো। মায়ের সাথে আমি সব সময় মা যেদিকে যেত সেদিকে যেতাম, তার কখনো আমি হাত ছাড়িনি। ছোটবেলা থেকে মায়ের কথা খুব, মায়ের সাথে আমার কথা বসা। মা মারা গেল, আমার কাছে এটা অনেক কষ্ট। এরপরে বিয়ে হলো, স্বামীর সাথেও আমার বন্ডিংটা খুব ভালো ছিল। মা মারা যাওয়ার পরে মায়ের স্থানটা স্বামীকে দিয়েই পূরণ করতাম, স্বামীর সাথে সবকিছু শেয়ার করতাম। স্বামীও মারা গেল। এরপর থেকে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি, বা এরপর থেকে আমার এই সমস্যা, নানান সমস্যা। ডিপ্রেশনের সাথে শুধু তো যাকে ডিপ্রেশনে পায় শেষে শুধুমাত্র ডিপ্রেশনে থাকে তা না, তার ফিজিক্যাল বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তার হজম শক্তিতে সমস্যা, খেতে ইচ্ছা করছে না, গায়ে শক্তি পাচ্ছে না, এই নানান গন্ডা যা হয়ে থাকে। এত কিছু তো আর রোগ বলার দরকার নেই। দেখেন এই যে তার বিষয়টা, এখন আমি কোন দিকে যাব একে নিয়ে? আমরা যদি এই ব্যক্তিটাকে একটু চিন্তা করি যে এই মানুষটা কি, তার মা মারা গেছে 2 বছর আগে। পৃথিবীতে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। তো 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর স্বাভাবিক হয়ে যাবে। এটাই হচ্ছে নর্মাল পদ্ধতি। বাবা মারা গেছে, মা মারা গেছে, ঠিক আছে। কিন্তু এই মহিলা তার মা যে মারা গেল সেটাকে সে কিন্তু বলতে পারেনি। সে কিন্তু এখানে এসে তার রোগ বলার চেয়ে তার মা মারা গেল, তার হাজবেন্ড মারা গেল, এই বিষয়গুলো ডাক্তারের সাথে শেয়ার করতেছে। এখানে কিন্তু আমাদেরকে 2 বছর আগে, 3 বছর আগে, ওটা নিয়ে তার ভিতরে এত পেরেশানি কেন? কিন্তু এই মহিলা সে তার মায়ের গল্প ডাক্তারের কাছে বলতেছে। মায়ের সাথে হাত ধরে, মা যেখানে যেত সেখানে যেতাম, মায়ের সাথে সব কথা বলতাম। মা মারা যাওয়ার পর স্বামীর সাথে সে বন্ডিংটা খুব ভালো করলো, স্বামীর সাথে সব শেয়ার করতো, কিন্তু স্বামীও মারা গেল। তাহলে এখন কি দেখা গেল? যে অতীতের ঘটনাটা সে কিন্তু প্রেজেন্টে এস্টাবলিশ করতেছে। এটা একটা দিক, এটা একটা জায়গা পাওয়া গেল। কেন প্রেজেন্ট করতেছে? সে আরো বলল
আজকে আমার স্বামী থাকলে ছেলের সাথে আপনার কাছে আসতাম না। এখানে দেখেন তার ভিতরে কিন্তু একটা ফিলিং কাজ করে, আমি আসবো আমার হাজবেন্ডের সাথে। এটাই কিন্তু মহিলাদের বিবাহের পরে টেন্ডেন্সি হয়ে থাকে, মানসিক একটা চিন্তায় জগতে সে কিন্তু হাজবেন্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে। কিন্তু আজকে আসতে হচ্ছে কার সাথে? ছেলের সাথে। এটা সে মেনে নিতে পারতেছে না, এটা নিজেকে অপমান মনে করে, এটা নিজের অনেক দুঃখের মনে করে। তা না হলে কিন্তু একথা বলতো না যে দেখেন আমি আমার ছেলের সাথে আপনার এখানে আসছি। তো এই জায়গায় যদি আমরা একটু রুব্রিকে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাই, লাভ অনস, এখানে আপনি অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে ন্যাট্রামিউর পাওয়া যাবে। আরেকটা কি পাওয়া যায়? ডুয়েল পাস ডিসএগ্রিবেল অকারেন্স 1। সে অতীতের ঘটনাটাকে প্রেজেন্টের সাথে মিলিয়ে চলে, অতীতের ঘটনাটাকে সে ভুলতে পারে নাই, সে সেটাকে সামনে নিয়েই চলতেছে বা সেটাকে সে অন করে চলে। এরপরে কি দেখা যায় যে সারাক্ষণ কিন্তু সে এইটাই ভাবে, আজকে ছেলের হাত ধরে আমার ডাক্তারখানায় যেতে হয়, আজকে আমার ছেলে নাই, এই স্বামী নাই, মা নেই, আমি কার কাছে আমার ব্যক্তিগত কথা বলবো। এই তো ডিপ্রেশন মানে তো এইগুলোই। তাহলে আমরা আরেকটা রুব্রিক দেখি, ব্রোডিং গ্রিফ ওভার। তার দুঃখ কষ্ট নিয়ে সারাক্ষণ সে কি করে? গ্রিফ, দুঃখের ডুবে থাকে। এরপরে কার কাছে? ছেলের সাথে ডাক্তারখানায় আসাটা অপমানজনক, তার কাছে এটা নিজেকে করুণা মনে হয়, কারণ আমি কেন ছেলের পয়সায় চলবো। তো আমরা জানি যে মেয়েদের বিয়ে একটা সময় ছেলেদেরকে ছেড়ে দেয়, মেয়েদেরকে ছেড়ে দেয়, মেয়েরা তো বিয়ে করে স্বামীর বাড়ি চলে যায়, কিন্তু স্বামীর হাত মেয়েরা কিন্তু ছাড়ে না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এখানে এই মহিলার এই বিষয়টা কিন্তু খুব লাগছে তার ইগোতে, যে আজকে আমার ছেলের হাত ধরে এসেছি, বিদায় কিন্তু ডাক্তারের কাছে সে এই অভিযোগ আকারে বা দুঃখ আকারে বলছে। তাহলে ফেয়ার পিটিড অফ বিং, এরা সবসময় ভয়ে থাকে যে আমার প্রতি কেউ করুণা করুক। আমি গ্রোস আলোচনায় বলবো যে এর মেইন জায়গাটা, এখান থেকে আমরা এই কেসটা থেকে যেটা পাই, এরা সিম্প্যাথেটিক অ্যাভারশন, কারো সিম্প্যাথি চায় না, এরা সিম্প্যাথি অ্যাভারশন করে চলে। এখন দেখেন এইগুলো মিলালে আমাদের দুইটা মেডিসিন বেশি জোরালো ভাবে পাওয়া যায়, একটা হলো ইগনিশিয়া আর একটা হলো ন্যাট্রামিউর। তাহলে আমরা কোনটা দেব? আমরা তো দুটো মেডিসিন দিতে পারবো না, আমাদেরকে সিঙ্গেল মেডিসিন দিতে হবে। এইবার চলেন আমরা গ্রোস আলোচনা করি। তাহলে আমরা কি ইংলিশিয়া দেব? এখানে কিন্তু এসে গেছে গ্রিপ, বোর্ডিং গ্রিপ ওভার, গ্রিপ দেখলেই কিন্তু, দুঃখ কষ্ট দেখলেই কিন্তু আমরা ইংলিশিয়ায় চলে যাই। না, এখানে ইংলিশে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এটাই আমাদের জানার বিষয়। তাহলে কিভাবে জানবো? ফার্স্ট কথা হচ্ছে ন্যাট্রামিউর একটা জায়গাকে বা একটা বিষয়কে, একটা ঘটনাকে কেন্দ্র করেই তার সমস্ত লাইফটা পরিচালিত হয়। সেটা কি? সেটা হলো এক্সক্লুসিভ, ডিগনিফাইড। এই যে ডিগনিফাইড, এক্সক্লুসিভ, এই জায়গাটা হচ্ছে ন্যাট্রামিউরের প্রধান বিষয়। ন্যাট্রামিউর কোনো অবস্থাতেই তার সম্মান নষ্ট হোক এটা সে মেনে নিবে না। এখন কোন কোন দিক থেকে সম্মান তার নষ্ট হবে, এই বিষয়টা আমাদেরকে ভালো করে ভাবতে হবে। এই যে হাজবেন্ড নাই, ছেলের হাত ধরে স্বামী ডাক্তারখানায় আসছে, এটা সে নিজেকে অপমান মনে করে, তার এক্সক্লুসিভনেস নষ্ট হচ্ছে, তার ডিগনিটি নষ্ট হচ্ছে। দেখেন অবস্থাটা। তাহলে আমরা পাইলাম যে এরা আপনার অতীতের ঘটনাকে ভুলতে পারে না, তারা প্রেজেন্টে নিয়ে এসেই চলে। পাইলাম তারা ডিগনিফাইড, তারা সব সময়ের জন্য। এখন আমাকে তো সে বলবে না যে আমি ডিগনিফাইড। এই কেসটা এই জন্যই আমি আনছি যে কেসটার মধ্যে কি পাওয়া যায়। দেখেন
এরা আরো যেটা পাবে প্রধান আরেকটা প্রধান দিক, সেটা হলো এরা এই নিজের ক্যারিয়ারের জন্য অর্থাৎ আত্মসম্মান বোধ রক্ষা করার জন্য এরা কোথাও আপোষ করবে না, কোথাও আপোষ করবে না, আপোষহীন। তাহলে আমরা আরেকটা তথ্য পাইলাম যে এরা আপোষ করে না। কিসের জন্য আপোষ করে না? আপোষ কিন্তু অনেকেই অনেকটা করে না। নেত্রামিউরের আপোষ না করার কারণ হচ্ছে যে তাদের ডিগনিটি যাতে নষ্ট না হয়। এই আপোষ করে না বিধায় কেউ তাকে সাহায্য করুক এটাও চায় না। সাহায্য করলে সে নিজেকে অপমান বোধ করে এবং সাহায্যের কথা কেউ তাকে উচ্চারণ করুক এরকম ভাবে সে চলবে না, সে তার দুঃখ কষ্টকে মনের মধ্যে রাখবে। এখন ইগনিশিয়াও এই রকমের এক ধরনের মানুষ। পার্থক্য হলো এটা, আর একটু পার্থক্য আমরা ফিজিক্যালি দেখি। ইগনিশিয়ার ভিতরে দুঃখ কষ্টটাকে চাপা দিয়ে স্বাভাবিক জীবনযাপন করে। যখন সে একেবারে অস্বাভাবিক হয়ে যায় তখন তার ভিতরে ডিসকনসার্ট আসে। তার ভিতরে সে আপনি দেখলে, আমি কথা বললে বুঝতে পারবো যে এর ভিতরে তাল ঠিক নেই। আর নেত্রামিউর সে তাল হারায় না, কিন্তু তার চেহারার মধ্যে আপনি দেখতে পারবেন দুঃখ কষ্ট বেদনা এর একটা ছাপ, এবং এরা নিজেকে আলাদা করে ফেলে, সকলের মধ্যে থেকেও নিজেকে একা ফিল করে। কিন্তু ইগনিশিয়া সেটা না, ইগনিশিয়া সবার সাথে চলে। ইগনিশিয়ার একেবারে লাস্ট মুভমেন্টে যে তার ভিতরে ডিসকনসার্ট আসে, সেটা একেবারেই শেষ পর্যায়ে। কিন্তু তার আগ পর্যন্ত সে স্বাভাবিকভাবে সকলের সাথে চলাফেরা করে, তার চেহারার মধ্যে দুঃখ কষ্ট পাওয়া যায় না। কিন্তু নেত্রামিউরের মধ্যে নেত্রামিউরকে আরো চেনা যাবে। নেত্রামিউর আপনার কাছে আমার কাছে যখন আসবে তখন তার জামা কাপড় জুতার দিকে যদি আমরা তাকাই, এরা যেহেতু ডিগনিফাইড, এই ডিগনিফাইড হওয়ার কারণে তাদের কাপড় চোপড় বেশভূষা ভ্যানিটি ব্যাগ এমনকি ঠোঁটে লিপস্টিক মাখাটাও ম্যাচিং করে আসবে। এর মতন এত ম্যাচিং অন্য আর কাউরে পাবেন না। আপনি যদি একজন রিক্সাওয়ালার দিকে তাকান দেখবেন যে রিক্সাওয়ালাটা তার রিক্সাটা আলাদা, একটা আরো 50টা রিক্সার মধ্য থেকে তার রিক্সাটাকে আলাদা করা যায়। ধুয়ে মুছে রং করে বিভিন্ন স্টিকার লাগিয়ে সে একটা সুন্দর এক রিক্সা নিয়ে আপনার রাস্তায় নামবে। এখন আমরা এই বিষয়গুলো খেয়াল করব, আরো খেয়াল করতে হবে। এরা কথা কম বলে, প্রয়োজনের বেশি কথা তার কাছ থেকে আপনি শুনতে পারবেন না। আপনি যদি তাকে বেশি কথা বলাতে চান সে উঠে চলে যাবে। উঠে চলে গেলে তো আর আমি রুগী পাবো না, আমার একজন রুগী কমে যাবে। তাহলে আপনি আগে থেকেই বুঝতে হবে যে এরা রিজার্ভ প্রকৃতির। এরা পার্সোনাল বিষয় ডাক্তারের সাথে অন্য কারোর সাথে শেয়ার করে না। আমরা তো জানতে চাই, বলেন আপনার কি কোথায় কষ্ট আছে, কিন্তু এরা বলবে না। ইংলিশেও বলে না, কিন্তু ইংলিশে আপনাকে অন্যদিকে নিয়ে যাবে। হেসে খেলে আপনাকে সে বুঝাই দিবে যে আমি আপনার কাছে আমার পার্সোনাল বিষয় বলবো না। কিন্তু নেত্রামিউর হাসে খেলে না, তার চেহারার মধ্যে দুঃখ কষ্ট একটা ছাপ দেখা যাবে এবং সে কথা কম বলে। রিজার্ভ পারসন, রিজার্ভ একটা হলো যে নিজেকে নিজের প্রায় আত্মজীবনী বা নিজের কথাগুলো সে হাইড তো করেই, তার চেহারার মধ্যে একটা রিজার্ভনেস দেখা যাবে, তার চেহারার মধ্যে একটা ডিগনিফাইড বেশভূষায় দেখা যাবে। তার দুর্বলতা কারো কাছে সে শেয়ার করে না। কেন শেয়ার করে না? নেত্রামিউর কেন শেয়ার করে না? ইংলিশে কেন শেয়ার করে না? নেত্রামিউর শেয়ার করে না যে আমার দুর্বলতা আমার কষ্ট আমি যদি কারো সাথে শেয়ার করি সে হয়তো আবার আমাকে অফার করবে আমি আপনাকে হেল্প করি। এই হেল্প নেওয়াটা সে মনে করে যে আমার ডিগনিটি নষ্ট হবে, আমি এবং সে মনে করে যে আমি মরে যাব, আমি মাটির মুখ খাইতে যা আমি ঢুকে যাই, এরকম একটা অবস্থা তার ভিতরে বিরাজ করে। আর ইংলিশে সে চিন্তা করে তার একটা মোরালিটি আছে, তার একটা নৈতিকতার দিক থেকে সে খুব উপরে অবস্থান করে। সে আপনার কাছ থেকে সাহায্য নেবে না, কেন আমি আরেকজনের সাহায্য নেব, আমার চেষ্টায় আমি চলি। হ্যাঁ, আমি ইগনিশিয়া নিজের
নিজেরটা নিজেই ম্যানেজ করার চেষ্টা করে, তার নৈতিকতার কারণে সে আরেকজনের কাছে হাত পাতে না, বা কেউ সাহায্য করতে আসলেও সে সেটা নেয় না, না আমি চলতে পারতেছি। আর ইগনিশিয়ার ব্যাপারটা আপনার ন্যাট্রামুরের ব্যাপারটা হলো, সে মনে করে যে আমি তো জীবিত লাশ হয়ে যাব যদি আমাকে কেউ সাহায্যের অফার করে। এরা দুর্বলতা প্রকাশ করে না, এরা কারো মন্তব্য শুনতে পারে না। তাকে নিয়ে কেউ যদি ইশারা ইঙ্গিতেও কিছু মন্তব্য করে, তার দিকে যদি কেউ এরকম তাকায়, তাহলে সে মনে করে যে আমার বিষয় নিয়ে এর তেমন কোন কথা চিন্তা করতেছে, এতেও সে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সিক্রেটিভ রুব্রিকের মধ্যে আছে ওই যে পিটিট বিং ফেয়ার পিটিট অফ বিং রুব্রিকের মধ্যে আছে, এগুলোর ব্যাখ্যা হলো এগুলো। এরা ভেরি ইমোশনাল, নিজের দুঃখে দুঃখী হবে, কিন্তু তার মধ্যে আবার অন্যের দুঃখেও তারা দুঃখী হয়। বিষয়টা কেমন হলো? নিজের দুঃখে তো দুঃখী হয়ই, তার সামনে যখন কোনো প্রকার অঘটন ঘটে বা অঘটন দৃশ্য, অঘটন খবর শোনে, এতে তারা দুঃখিত হয়, এবং আপনার সাথে যখন কথা বলবে তখন এই বিষয়গুলো বলবে। এরা কিন্তু কথা কম বলে, অল্প কথা দিয়ে অনেক বেশি বুঝায়। এখন প্রশ্ন হলো, এরা কেন কথা কম বলে? এর আরেকটা কারণ আছে। সে কারণটা হলো, আমি একটু উদাহরণ দিয়ে বললে সবচেয়ে বুঝতে সুবিধা হবে। এই যে এক্সক্লুসিভ, এই এক্সক্লুসিভটা কিন্তু ওনার অর্জিত। এখন ডিগনিফাইড বা এক্সক্লুসিভ অর্জন করতে তাকে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করেই তার এই ডিগনিফাইড। এর মধ্যে অনেক ফাঁকা জোকা থাকে, একেবারে 100% আপনার সততার সাথে কেউ এক্সক্লুসিভ বা সম্মানিত হইতে পারে না এই সমাজে, খুব কম মানুষ। একমাত্র যারা ধর্মে বিশ্বাসী তারা পারে। কিন্তু আজকে আমাদের সামনে যে সমস্ত নেতা পোতারা আছে, এদের লাইফ হিস্টরি দেখলে দেয় এরা চোর বাটপাট, এরা এদের মধ্যে ভেজাল, এরা চান্দাবাজ ধর্ষণকারী, এর অভাব নাই। কিন্তু যখন চেয়ারে বসে বা নেতাগিরি করে, তখন মনে হয় যেন একেবারে কি মানে আসমান থেকে নেমে আসা ফেরেশতা। ওই যে দেখেন না, আজকে একটা ছবি বাইরেছে, ওই ইসে গেছে, সালাউদ্দিনের নেতৃত্বে এক দল গেছে ওই কোথায় যেন, চিটাগাং এর কোন এক মাদ্রাসায়, মনে হয় যেন ফেরেশতা নামছে আল্লাহ। কিন্তু আসলে কি? আসলে এস আলমের এই কি বলে মাসোয়ারা খাওয়া বলে। এরা এখন ডিগনিফাইড। এই জন্য নেট্রামিউরের লোকগুলো, এটা কিন্তু সবার বেলায় না, একটা শ্রেণীর নেট্রামিউর, আরেকটা শ্রেণী আমি আবার বলবো। এই জন্য এরা খুব সতর্ক থাকে, এরা খুব সতর্ক থাকে যে আমার উইকনেসটা যেন বের হয়ে না যায়। যদি উইকনেসটা বের হয়ে যায়, তাহলে আমি যে সালাউদ্দিন, এটা লোকরা বুঝে ফেলবে। তো আমার এই উইকনেস যেন বের হয়ে না যায়, এই কারণে একটা পক্ষ আপনার নেট্রামিউরের একটা গ্রুপ খুব রিজার্ভ চলাফেরা করে। তো এই বিষয়গুলো আরো অনেক আলোচনার বিষয়, আমি কাইতে কাইতে আলোচনা করছি। এরপরে আসেন এরা অত্যন্ত আপনার এরা অত্যন্ত এমবিশাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থান হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি। কিন্তু নেট্রামিউরের মধ্যে অ্যাম্বিশাস, এই অ্যাম্বিশাসটা কি কেমনে বুঝবো? ওই যে ডিগনিটি বললাম না, অনেক সময় আমাদের কাছে অনেক সময় ইনফার্টিলিটির কেস আসে। তো তাদের সাথে আমরা কথা বললে অনেক রোগীদের ক্ষেত্রে জানি যে তারা এতদিন বিয়ে হয়েছে 5 বছর আগে। তো 5 বছর আগে আপনি বাচ্চা নেননি কেন? এখন বাচ্চা নিতে এসে বাচ্চা হচ্ছে না, এই 5 বছর কি করছেন? ডাক্তার সাহেব, তখন আমি মাস্টার্সে পড়তাম বা অনার্সের অবস্থায় আমার বিয়ে হয়ে গেছে, তা আমার এই ক্যারিয়ারটাকে
জায়গায় পৌঁছাবার জন্য আমার বাচ্চা নেওয়াটাকে আমি বাধা মনে করেছিলাম। ওই যে আমি কইছিলাম না যে এরা আপোষ করতে জানে না, আপোষ করে না, অর্থাৎ কেরিয়ারকে জায়গায় পৌঁছার জন্য, নিয়ে যাওয়ার জন্য এই বাচ্চা নিলে বাধা হইতে পারে, এই জন্য তারা এই বাচ্চাও নেয়নি। তাহলে এদের এমবিশাসটা এবং ডিগনিটিটা কেমন? আমি মাস্টার্স পাস করে একটা চাকরিতে যাব, যদি চাকরিতে না যাই, আমার আয় বাণিজ্য না থাকে, তাহলে আমি তো অসহায় হয়ে যাব। এই যে একটা চিন্তায় তাকে বাচ্চা নিতে দেরি করেছে। তাহলে এখানে কি, সে কিন্তু আপনাকে বলবে না যে ওই চিন্তায়, সে বলবে যে আমি আমার কমপ্লিট করে একটা অর্থনৈতিক স্বাভাবিক অবস্থা হওয়ার পর বাচ্চা নেওয়ার জন্য আমরা চিন্তা ছিল, এই কারণে বাচ্চা নেইনি। এখানে ভাবতে হবে। এবং ওই যে কথাগুলো বললাম, রিজার্ভনেস, বেশভূষা, আচার আচরণ, তার কথা বলা কম, ওগুলোকে এর সাথে যদি কম্পাইল বা মিলাতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে এটা নেত্রাম্য। আচ্ছা, এরপরে আসেন নেত্রাম্যুর ওই যে ব্রোডিং ওভার, গ্রিভ ওভার কোনো একটা ঘটনাকে তাকে যদি পেয়ে যায়, তাহলে তারা কি করে, ওইটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। এটা একটা মেজর পয়েন্ট নেত্রাম্যুরের। এখানে একটা রুব্রিক আমি আগে বলে নিচ্ছি, নেট অ্যাজ ইফ ইন। নেট অ্যাজ ইফ ইন মানে নেটে মধ্যে এরা আটকা পড়ে যায়, এখান থেকে এরা বেরোতে পারে না। যতই ঘোরাঘুরি করে ততই তারা আটকা পড়ে। অর্থাৎ আমরা মাছ ধরা দেখেছি, বা অনেকে মাছ ধরেছি, মাছ যখন জালের মধ্যে পড়ে তখন মাছ কি করে, ওখান থেকে বের হওয়ার জন্য ঘোরাঘুরি করে। এই ঘোরাঘুরি করতে গিয়ে সে কিন্তু জালের ফাঁদে আটকা পড়ে যায়, একটার পর একটা ফাঁদিয়ে পড়তে থাকে, ওখান থেকে সে নিজেকে আর বের করতে পারে না। এই নেত্রাম্যুরের মানুষগুলো কোনো একটা বিষয় যদি তাকে পেয়ে বসে, ওখান থেকে সে আর বেরোতে পারে না, ওটার মধ্যে আরো তার ভিতরে কষ্ট বাড়তে থাকে। একটা উদাহরণ দিলে সুবিধা হবে। ধরেন একটা মেয়ে, আপনার একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছে, ছেলেটারে দেখতে শুনতে অনেক বড় সড়ো, চেহারা সুরাত বেশ ভালোই, বিয়ে করে দেখে যে এ নেশাখোর। এখন তার অবস্থাটা কি হবে? এখন যতই সে মোস্তামস্তি করবে, তখন সে কিন্তু বিপদে পড়বে। কি, লোকজন জেনে যাবে যে ভালোবাসা করেছিল একটা নেশাখোরের সাথে, এখন বিয়ে বসছে, সেই নেশাখোরের তার সাথে দুর্ব্যবহার করে, এখানে তার ডিগনিটি নষ্ট হচ্ছে। এখন সে যতই এটা নিয়ে মানে মোস্তামস্তি করবে, ততই সে মনে করবে যে আমার ভিতরে আমার ডিগনিটি নষ্ট হচ্ছে, এখান থেকে সে অসুস্থ হবে। এই জন্য বলা হয়েছে নেট অ্যাজ ইফ ইন। তো আপনার বিষয়টা খুব গভীর ভাবে তারা নিয়ে ভাবতে থাকে, এবং ভাবতে ভাবতে আরো নিজের মধ্যে আপনার রোগ, ডিপ্রেশন এগুলো নিয়ে আসে। এই যে গ্রিপটাকে আমরা যদি বুঝতে চাই, তাহলে আমি কিন্তু বলেছি এদের চেহারার মধ্যে দুঃখ, কষ্ট, এদের কথা বলার রং, ঢং, অ্যাক্টিভনেস, চোখের চাহনি, এগুলো থেকে বুঝতে হবে গ্রিপ। গ্রিপ জিনিসটা তো আমরা জানি যে এটা গভীরে, তো গভীরে যদি যে জিনিসটা থাকে সেটাকে আমাদের বুঝতে হলে তার ফেজের দিক থেকে আমাদেরকে এটা বুঝতে হবে। নেত্রাম্যুরের লোকরা রাতে ঘুমোতে পারে না। কেন পারে না? এরা ওই যে নেটের মধ্যে একবার যদি ঢুকে যায়, কোন একটা ঘটনায় যদি তাকে পেয়ে যায়, তখন রাতে যখন ঘুমোতে যায় সারাক্ষণ ওইটা ভাবে। এই ঘুমোতে পারি না এমন রোগীর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব, আমরা একটু ভাববো যে কেন ঘুমোতে পারে না, তাকে ছোটখাটো কোশ্চেনের মাধ্যমে জানার চেষ্টা করবো। তারা দেখবেন তারা বলবে যে ডাক্তার সাহেব, আমি ওই আমার জীবনের ঘটনাগুলো ভাবতে ভাবতে আমার রাত কেটে যায়, আর ঘুম আসে না। তখন আমি যে তথ্যগুলো এতক্ষণ বললাম, এই তথ্যগুলো সামনে এনে যদি আমরা এই রোগীটাকে ভাবি, তাহলে আপনি আমি একটা নেত্রাম্যুরের মানুষকে চিহ্নিত করতে পারবো। আমি আমার একটা ম্যাথমেটিক্যাল লেখা বই আছে, ওখানে অনেক লেখা, সেখান থেকে আমি কিছু কিছু জিনিস
নোট করেছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কত মিনিট বললাম? 30 মিনিট। যেহেতু আরেকটা সেশন আছে, আমি যদি আরো বলতে যাই সময় নষ্ট হবে। সময় নষ্ট না করে যতটুকু বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনি আরো সময় নিতে পারেন, আরো 10 মিনিট। আর প্রাণবন্ত ক্লাস সবাই খুব মনোযোগ সহকারে শুনতেছে, আপনি চালিয়ে যেতে পারেন। আচ্ছা, আমাকে স্যার বলতে হবে না, আমি এত বড় নাকি? আমাকে ভাই বললেই আলহামদুলিল্লাহ। আমরা সবাই পরস্পর ভাই। স্যার যে জায়গা বলেন সে জায়গা বলবো। জি, তাহলে আমি আর একটা কেস দিয়ে আমি আরো 10 মিনিট কথা বলি, দেখি যদি আমাদের উপকারে আসে। এখানে আছে 22 বছরের মেয়ে, ডিপ্রেশনে ভোগে। মানে তার খাওয়া দাওয়া, ঘুম, প্রতিদিনের কাজ, প্রতিদিন অমনোযোগী। এর পিছনে জানা গেল যে তার মায়ের কাছ থেকে, অর্থাৎ এই 22 বছরের মেয়ের লাইফ স্টাইলে ডিসঅর্ডার হয়েছে। ডিসঅর্ডার হলে যা হয়, সে খায় দায় ঘুমায় অনিয়মিত। এরপরে বউ দিলে, তার মা বলে যে তারা 1 ভাই 2 বোন, সবার বড়, মাঝখানে তার ছোট বোন। স্বাভাবিকভাবে সে পরিবারের বড়, তাদের বাবা খুব দেমাগী মানুষ, রাগী মানুষ, সবার সাথে রাগ গোসা করে, তার ছোট ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করে। কেটা করে? বাবা করে। কে বলতেছে? তার মা বলতেছে। এই মেয়ে জন্মের পরে নানা নানির কাছে বড় হয়, যে মেয়েকে নিয়ে আসছে, যে মেয়ে ডিপ্রেশনে আক্রান্ত। প্রথমে স্কুলে পড়ানো হয়, পরে পড়ালেখা করে, পড়ালেখায় তেমন ভালো না, তাই তাকে সেলাইয়ের কাজ শেখানো হয়। অল্পদিন সে ভালো শিখে ফেলছে, এক্সপার্ট হয়ে যায়। একটা সময় পর সে তার বাবার কাছে আসে। খেয়াল করেন, নানির বাড়িতে বড় হয়েছে, পড়ালেখা ওখানে করছে। যখন তার বয়স 22 বছর হয়েছে বা 18 বছর হয়েছে, তখন সে নানির বাড়ি থেকে তার বাবার বাড়িতে আসছে। কিন্তু তার বাবার সাথে ভালো বুনিয়াদ হয় না। তার বাবা তো দেমাগী, রাগী, ঝগড়াটে। ছোটখাটো বিষয় নিয়ে বাবা তার সাথে ঝগড়া লিপ্ত হয়। বাবা রাগ করে বলে, তুই তো নানা বাড়ি যা, তুই এখানে থাকতে পারবি না। এর বাবাটা কেমন বাবা এখন ভাবেন। এ কথা শুনে সে খুব দুঃখ পায়। খেয়াল করেন, বাবার কথায় দুঃখ পেয়েছে। কেন পেয়েছে? আমি বাবার সন্তান, আমার বাবার বাসায় আমি থাকবো, এটা আমার অধিকার, আমি কেন নানার বাড়িতে থাকবো? সে তো এই জন্য ওই যখন বুঝ হয়েছে তখন নানার বাড়ি থেকে চলে আসছে। এখন বাবা আমাকে কেন বলতেছে? আমি তো বাবার জন্মদাতা। এদিকে বাবা তার ছোট ভাই বোনকে মারতেছিল একদিন। সে বাবাকে বিরত থাকার জন্য বলে, কেন মারামারি করো, এটা তো ঠিক না। সে মাঝখানে দাঁড়িয়ে গেল, ইন্টারফেয়ার করলো, বাবা মারিও না। তাকেও বাবা মার দিল, প্রচন্ড মারলো। আঘাতের পর মনে কষ্ট পায়। এরপর সে পরিবারের লোকজনের সাথে তেমন কথা বলে না, তার প্রতিদিনের কাজগুলোর প্রতি অমনোযোগী হয়ে যায়। অবস্থাটা এমন হলো যে পরিবারের মধ্যে থেকেও পরিবার থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এতে তার মা চিন্তিত হয় এবং ডাক্তারের কাছে নিয়ে আসে। দেখেন, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনাদের সামনে, এই কেসটার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে? যে আমি বাবার মেয়ে, আমি বাবার বাড়িতে বড় হবে, কেন নানার বাড়িতে হবো? আমি আসছি, আমাকে কেন আবার বাবার ওখানে যেতে বলে? সে অনেক দুঃখ পেল। এরপরে সে বাবার হাতে আঘাতপ্রাপ্ত হলো। এরপর থেকে সে তার লাইফ স্টাইলে তার কি আসলো? ডিসঅর্ডার দেখা দিল। তাহলে আপনি এখন যদি আপনি আমার যে এতক্ষণ আলোচনা, এখান থেকে কিন্তু আপনি মিলিয়ে ম্যাপটা নিয়ে সোজা চলে যেতে পারেন। এখন এখানে আরো ঘটনা আছে। সেই ঘটনা হলো, আপনার এই মেয়ে কিন্তু
এতক্ষণ পর্যন্ত মা যা বলেছে এই কথাগুলো কিন্তু সে চুপচাপ শুনছে এবং সে কিন্তু কোনো কথা বলেনি। পরের আলোচনায় আছে, আমি পড়তে গেলে সময় লাগবে, আমি আলোচনা করে দিচ্ছি। সে মেয়েটা কিন্তু কথা এসে ওরকম বলে না, কথা কম বলতেছিল, গুছিয়ে গাছিয়ে বসছে। তার বসা, তার মানে জামা কাপড়, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু একটা আলাদা। এরা অন্যের চেয়ে আলাদা। এক্সক্লুসিভ মানে হচ্ছে আরো 5 জনের থেকে ব্যতিক্রম। ডাক্তার এটা অবজারভেশনে পাইলো। এরপরে তার ডাক্তার সাহেব তাকে কোশ্চেন করলো, কি তুমি তোমার বাবার এই মাইরে খারাপ লেগেছে? হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছে। বাবা কেন আমাকে মারে? বাবা কেন আমাকে নানির বাড়ি যেতে বলবে? আমি তো বাবার সন্তান। এই কথাগুলো কিন্তু তার মুখ থেকে ডাক্তার আসছে, পরবর্তী এই কেসের বর্ণনায় আসছে। তাহলে এই যে ডিগনিটি তার, এখানে কিন্তু সেই ডিগনিটি আপনি ফুটে উঠেছে। এখানে কিন্তু দুঃখ, সে বাবার কাছ থেকে এমন আচরণ আশা করেনি, তখন তার ভিতরে ডিপ্রেশন তৈরি হয়েছে। এখানে আরেকটা বিষয় চলে আসছে, মা কি বলছে যে এরপর থেকে বাবার ওই আঘাত খাওয়ার পর থেকে সে কিন্তু সকলের মধ্যে থেকেও নিজেকে আলাদা করে ফেলছে। এটা কিন্তু নিট্রামিউর এবং ইংলিশের মধ্যে পার্থক্য একটা বড় ব্যাপার, এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপরে এই কথাগুলো কিন্তু রোগী বলেনি, রোগীর মা বলেছে। রোগীর কাছ থেকে এই কথাগুলো পাওয়া কঠিন ছিল। তাহলে আমরা কেমনে রোগীগুলো চিনবো? তাহলে আমাদের অবজারভেশনের দিকটাকে আরো বাড়ায় তুলতে হবে। এরপরে এখানে একটা রুব্রিক নিয়ে আরেকটু কথা বলতে হবে, যে অ্যাঙ্গার অ্যাবিউজড আফটার বিং। এখানে মাত্র 2টা, ক্যালকেরিয়া এবং ন্যাট্রামিউর। দেখেন, অ্যাঙ্গার অ্যাবিউজড আফটার বিং, নির্যাতিত হওয়ার পরে সে কি হয়? রাগ হয়, কিন্তু রাগটা সে কিন্তু আপনার প্রকাশ করে না। দুঃখ কষ্ট তার চেহারা দিয়ে সে প্রকাশ করে। এখানে আমি আরেকটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হলো এই মানুষগুলো একটা সময় অত্যন্ত রেসপন্সিবল ব্যক্তি হয়ে ওঠে। সেটা কি? এক বাবার 3 মেয়ে। এখন একটা মেয়ে এখান থেকে দেখলো বাবার মেয়ে, ছেলে তো নাই, তাহলে আমার বাবার জন্য আমার কিছু করতে হবে। বাবার ছেলে থাকলে তার বাজারটা করে আনতো, বাবার আয়ের পথ বা আয় করে বাবাকে হেল্প করতো। তাহলে আমি বাবার একটা ছেলের ভূমিকায় যাব। মানে আমি বুঝাচ্ছি যে এদের রেসপন্সিবিলিটি কত উপরে, যে এদের মধ্যে আপনি কথা বললে এটা বুঝতে পারবেন। তারা বিয়ে বসবে না, না আমার বাবার জন্য আমার কিছু করার দরকার আছে, আমি বিয়ে বসলে আরেকজনের ঘরে চলে যাব, বাবার জন্য কিছু করতে পারবো না। আপোষ করে না তার রেসপন্সিবলের জায়গায়, তার ক্যারিয়ারের জায়গায় সে আপোষ করে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এরা অনেক সময় দেখা যায় ম্যানিশ গার্ল, একটা রুব্রিক আছে, মানে কি এরা মানে ছেলের ভূমিকায় চলে যায়। বাবাকে দোকানে হেল্প করে, বাবাকে বাজার করে দেয়, প্রয়োজনে বাবাকে মাঠে হেল্প করে। মানে এক সময় এত 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 পরিমাণে রেসপন্সিবল হয়ে ওঠে। এটা একটা উদাহরণ। এরকমের অন্য জায়গায় বা অন্য ক্ষেত্রেও এরকম এরা রেসপন্সিবল পারসন। আর কি আলোচনা করা যায়? আসসালামু আলাইকুম। আমরা যে আলোচনা শুনলাম আজকের আমাদের সম্মানিত আলোচক ডক্টর আবু হানিফ স্যারের থেকে, তো এই আলোচনার মধ্যে থেকে কারোর কোনো প্রশ্ন বা সম্পূরক কোনো কিছু জানার থাকলে এই জায়গা থেকে আমরা একটু শুনে নেই, কারণ এরপরে কেস প্রেজেন্টেশন ওটাতে আবার আলাদাভাবে আমরা প্রশ্ন উত্তর করতে পারবো হয়তো ইনশাল্লাহ।
যদি কারো প্রশ্ন থাকে 1 থেকে 3টা প্রশ্ন আমরা একেবারে সংক্ষেপে নিতে পারি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি বলেন ভাই। আমি অনেক মাহমুদ ভাইকে প্রশ্ন করবো যে 22 বছরের যে মেয়েটাকে ওনার মানসিক লক্ষণ ও বাবার কাছ থেকে আঘাত পাওয়ার কারণে নেপটামিয়াম মিওর সিলেক্ট করা হলো, যে এই রোগীর কোনো ফলো আপ আছে কিনা বা নাকি অন্য জনের কাছ থেকে রোগী লিপি নেওয়া, এই বিষয়ে ফলো আপ আছে কিনা। যে আমি নেপটামিয়ার মাইন্ড করে পুরো চিন্তা ভাবনা করে আমি নেপটামিয়ার দিলাম, কিন্তু আসলে ফলো আপে কি পাইলাম, নেপটামিয়ার পেমেন্টটা কতটা সুস্থতা আনয়ন করলো, এই বিষয়টা একটু জানা দরকার। আর একটা অনেক সময় আলোচনা হয়েছে, আর একটা বিষয় আমি এটা কথা শেষ করে দিচ্ছি, অনেক সময় আলোচনা হয়েছে যে আমরা তো নেপটামিয়ার দেখলে লবণ খাওয়ার চিন্তাটাই বেশি করি, এই বিষয়ে আমরা প্রশ্ন করে থাকি, কিন্তু আসলে লবণ খাওয়ার চিন্তা ছাড়াও যে নেপটামিয়ার পাওয়া যায়, যেটা ভাই আলোচনা করলেন, এখান থেকে আমি আসলে সুস্পষ্ট অনেক সুন্দর ধারণা পেয়েছি নেপটামিয়ার সম্পর্কে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। তবে এই বিষয়টা যে ওই যে রোগী লিপিটা বললেন এখানে কোনো ফলো আপ আছে না, সেই বিষয়ে জানার জন্য বলছে। জি থ্যাংক ইউ ভাই। এইটা আসলে ম্যাথমেটিকে থেকে নেওয়া, এখানে ফলো আপটা লেখেনি। অনেকগুলো কেসে ফলো আপ লেখা হয় বা লেখছে যে এতদিন পরে তার এই উন্নত, কিন্তু এই কেসটা আমি দেখতেছি না। যদি আমি পাই বা আমার যে জায়গা থেকে এটা কালেকশন করা, সেখানে আমি একটু ঘেটে দেখবো যে এটার রেসপন্স কি। তবে এটা কিন্তু অনেক পুরাতন এই কেসগুলো, এগুলো অনেকটা ওই কেন্ট, তারপরে এই লেভেলের লোকদের কেসগুলো। অবশ্যই এর সফলতা থাকার কথা। জি, ধন্যবাদ। জি, অন্য আর কেউ প্রশ্ন করতে চাইলে একটু হ্যান্ড রাইজ করে প্রশ্নটা দ্রুত করে ফেলতে পারেন। আচ্ছা, আমি একটু ইনশিওর করি, আমি আমার চেম্বারে এই পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা দিয়ে থাকি, এবং আমার কেসগুলো ফলো আপ যদি আমি বলি যে আলহামদুলিল্লাহ, মানে সাকসেস বলতে হবে, পরিপূর্ণ সাকসেস বলতে হবে। বলবো আপনার একই ধারে একই সাথে তাদের অনেকগুলো রোগের আরোগ্য আসছে। এই নেট্রামিউর, স্টেপেসি, ইগনিশিয়া, আমি এর বাইরে আমি অন্য কোনো পদ্ধতিতে ঔষধ সিলেকশন করি না। এজন্য আপনাদের যে কথাগুলো আমি শুনিয়েছি, আমি কিন্তু আমার জায়গা থেকে কনফিডেন্টলি শুনিয়েছি। কেউ এই করা লাগবে না। যদি জ্ঞানের আমাদের অনেকের মধ্যে এখন নেট্রামিউরের একটা পিকচার চলে আসছে, কিন্তু যথাযথভাবে যদি ওই পিকচারটায় রোগীর মিলানো না যায় তাহলে কিন্তু ফেল করবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পার্সোনালিটি, ব্যক্তি বা মেন্টালিটি নিয়ে যখন মেডিসিন দিবেন, সামনে রাখতে হবে একটা বাঘ, একটা গুলি, লাগলে সফল, না লাগলে কিন্তু আপনি ধরা খাবেন। তো এই জায়গায় কনফিডেন্টলি যারা চিকিৎসা দিতে পারবে তারা সফল, নিশ্চিত সফল। আমি 2-4টা ফেল আমার আছে, ফেল তো বহুত আছে, কিন্তু পাশের ব্যাপারটা আমি খেয়াল করে দেখেছি যে ঠিক আছে, এখানে মিসিং যদি সঠিকভাবে লাগানো যায় মিস হয় না। জি ভাই। জি, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না আছে কিনা? রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওটার জন্য এটা দরকার বেশি। জি, সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডক্টর আবহানির সাথে থাকবেন। সেশনের শেষে আমরা আবার প্রশ্ন উত্তর নিব, সে সময় আমরা আবার সকলকে কানেক্ট করার চেষ্টা করবো। আমরা আমাদের নির্ধারিত সময়ের লিমিট অতিক্রম করে ফেলেছি। আমরা এখন আমাদের মেডিসিন নেট্রামিউরের কেস প্রেজেন্টেশন শুনতে পাবো। আজকের কেস প্রেজেন্টেশন করবেন আমাদের আজকের প্রোগ্রামের কিনোট স্পিকার ডক্টর হামিমউদ্দিন ভাই। ডক্টর হামিমউদ্দিন ভাইকে আজকের কেস প্রেজেন্টেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে 400 টাকা না, 400 টাকা বলছি আজকে। হ্যাঁ,
আমাদের আজকের স্পিকার ডক্টর হামিমুদ্দিন ভাই সম্ভবত আমাদের স্ক্রিন শেয়ার করার জন্য একটু টেকনিক্যাল কাজ করছেন, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি আমরা সবাই। 01671 429599 429599 জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। 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 আজকে আমার এই প্রেজেন্টেশনে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বিশেষ করে এতক্ষণ যিনি ক্লাস নিয়েছেন ডক্টর আবু হানিফ মাহমুদ ভাইয়ের আলোচনার পরে আপনারা নেট্রামিউরের আশা করছি একটা টোটাল পিকচার আপনারা পেয়ে গিয়েছেন। আমি জাস্ট শর্টে একটা কেস শেয়ার করব এবং কেসটা হচ্ছে খুবই রিসেন্ট আমার কেস। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে দুইজন মহিলা বসে আছে আমার চেম্বারেই। তো এই মহিলাদের মধ্যে একজন খুবই চিন্তিত এবং খুবই হতাশার সাথে বসে আছে। আরেকজন কিছুটা প্রাণবন্ত, বেশ মোটামুটি হাসি খুশি। তো যে পেশেন্টের কেস আমি শেয়ার করব সেটা হচ্ছে এই যে মোটাসোটা যে মহিলাটা, জাস্ট হচ্ছে একটা রেড কালার দিয়ে বোঝানো হয়েছে, এই মহিলাটার কেসটা আমি শেয়ার করব। মোটা, তার ওয়েট হচ্ছে 86 কেজি, 85 কেজি। জাস্ট একদম শর্টে আমি কেসটাকে এখানে নিয়ে আসছি। টোটাল কেস হিস্ট্রিটা আমি আসলে সময়ের অভাবে আমি ছবি তুলে আপনাদের দিতে পারতাম, বাট আমি টোটাল কেসটাকে আমি নিয়ে আসছি। ওনার নাম হচ্ছে রেশমি, 34 ইয়ার্স বয়স, ওজন হচ্ছে 85 কেজি। আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে 7154। যাই হোক, চিফ কমপ্লেন কি সমস্যা নিয়ে আসছে। ওনার সমস্যা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। সো সেকেন্ডারি ইনফার্টিলিটি কি? সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে যে সকল মহিলাদের বিয়ের পরে 1 বছর উইদাউট এনি প্রোটেকশান যদি তারা বেবির জন্য ট্রাই করেন, তারপরেও বেবি না আসে, সেটাকে বলি হচ্ছে আমরা প্রাথমিক বন্ধ্যাত্ব বা প্রাইমারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটির যদি কোনো মহিলা কনসিভ করে, সেটা যদি অ্যাবর্শন ওর মিসক্যারেজ বা যাই হোক, একবার যদি সে কনসিভ করে, সো একবার কনসিভ করার পরে আর সে কনসিভ করছে না, নেক্সট টাইমে তার আর কোনো কনসিভ হচ্ছে না, দিস ইজ সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো সেকেন্ডারি ইনফার্টিলিটির এই মহিলা সাথে তার 2টা বেবি ছিল। ফার্স্ট বেবিটা যখন বাচ্চাটার বয়স 4 দিন তখন সে মারা গিয়েছে। সেকেন্ড বেবি যখন তার বয়স 7 বছর তখন সে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার পরে আর বাচ্চাটাকে খুঁজে পায় নাই সে। তারা অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করেও বাচ্চাটার কোনো সন্ধান পায় নাই। সম্ভবত 15 বা 16 বছর বয়সে তার বিয়ে হয়েছে, আর এরপর থেকে সে আর কনসিভ করছে না। এ হলো তার একটা চিফ কমপ্লেন। ফার্স্ট। সেকেন্ড চিফ কমপ্লেন হচ্ছে তার মাথা ব্যথা। 4 থেকে 5 মাস পর্যন্ত মাথা ব্যথার লোকেশন হচ্ছে বাইপ্যারাইটাল, মাথার 2 পাশে ব্যথা। অনুভূতি হচ্ছে ক্র্যাম্পিং পেইন, মাথার মধ্যে তার হচ্ছে একদম কামড়ানো ব্যথা, মনে হচ্ছে মাথার ভিতরে কামড়াচ্ছে। মাথা ব্যথাটা অ্যাগ্রাভেশন টাইম হচ্ছে 8 AM to 10 PM, সকাল 8টা থেকে মাথা ব্যথা শুরু হয়, রাত 10টা পর্যন্ত মাথা ব্যথা থাকে। এমিলিউরেশন, মাথার ব্যথাটা আরাম হয় রেস্টে থাকলে, এবং মাথায় যদি সে পানি ব্যবহার করে, ঠান্ডা পানি, তাহলে সে বেটার ফিল করে।
এরপর তার আরেকটা প্রবলেম ছিল হট ফ্লাশিং। তার টোটাল হচ্ছে চোখ, কান, মুখ এই জায়গাগুলো সবই গরম হয়ে থাকে এবং কান দিয়ে মাথা দিয়ে মনে হয় সবসময় তাপ বের হয়। এগুলোর সাথে তার কমপ্লেন পেয়েছি ফিজিক্যাল জেনারেল সিমটমসে থার্স্ট, পানির পিপাসা ছিল, প্রচুর পানির পিপাসা, ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা ছিল, খাবারের রুচি খুব ভালো ছিল, অ্যাপিটাইট গুড, স্লিপ ঘুমের খুব ব্যাঘাত ছিল, বিশেষ করে তার ঘুম খুবই কম হতো, এটাকে ঘুম হতোই না, মাঝে মধ্যে ঘুম হতো এরকম আর কি, ইনসমনিয়া। লবণ খাওয়ার প্রচণ্ড ইচ্ছা এবং খাবারের সাথে প্রচুর লবণ খায়, প্রচুর লবণ ছাড়া সে খাবার খেতে পারে না, এটা হচ্ছে তার মানে কথা, রোগীর কথা হচ্ছে লবণ ছাড়া সে খাবার খেতে পারে না। মিষ্টি, হালকা মিষ্টি পছন্দ, খুব বেশি না। প্রস্রাব পায়খানায় তেমন কোনো কমপ্লেন নাই। ডিম খাওয়ার ইচ্ছা তার খুব বেশি ডিম খাওয়ার ইচ্ছা। রোদ একদমই তার অপছন্দ, মাসিকের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি, কোনো ধরনের অ্যাবনর্মালিটিস নাই, এভরিথিং ওকে, শরীরে ঘাম নেই। এগুলোর সাথে আমি মেন্টাল সিমটমস কি পেয়েছি? 1 নাম্বার হচ্ছে তার রাগ, এবং সে রাগটা ছিল এমন যে রাগটা সে মনের মধ্যে চেপে রাখে, কারো উপরে রাগ করলে সেটা সে প্রকাশ করে না, রাগটা বুঝতে দেয় না এবং সে প্রকাশ করে না, রাগ সবসময় তার মনে থেকে যায় এবং দীর্ঘ সময় তার রাগটা থেকে যায়। সঙ্গী একদমই অপছন্দ, কোম্পানি অ্যাভারশন। সাইলেন্ট গ্রিফ, তার মানসিকভাবে একটা তীব্র শোক তার মধ্যে কাজ করছে এবং সেই শোকটার পেছনে মেইন কারণ হচ্ছে তার 2টা বেবি, একটা বেবি মারা গিয়েছে 4 দিনে, আরেকটা বেবি 7 বছরে, হারিয়ে যাওয়ার পর থেকে তার কোনো বেবি নেই। তবে সে যখন আমার সাথে কথা বলছে সে খুবই ভদ্র, তার কথাগুলো সে আমার কাছে বলছে, মানে তার কষ্টগুলো সে আমার কাছে ক্লিয়ারলি বলছে, সে রিজার্ভ বা তার কষ্ট বলছে না এমন না, কষ্টগুলো সে আমাকে বলছে, তবে তার মুখে হাসি আছে, হাসি মুখেই তার কষ্টগুলো বলছে। তবে সুপারফিশিয়ালি তার মুখে হাসি থাকলেও তার মনের মধ্যে ডিপ হার্ট অ্যাট ইনসাইড, একদম মনের গভীরে তার প্রচণ্ড কষ্ট, সেই কষ্টটা সে মানুষকে বোঝাতে চায় না। হাসি মুখে থাকে, তাকে দেখলে বোঝা যায় না তার মনে এত কষ্ট। তবে তার ডুয়েলিং এভরি টাইম তার যে মানে প্রিভিয়াস যে সাইলেন্ট গ্রিফ, এই গ্রিফটা তার মনের মধ্যে আসে। একা থাকতে পছন্দ করে, একা সে কান্না করে, কাউকে কোনোভাবেই সে বুঝতে দেয় না যে তার মনে কষ্ট এবং এই কষ্টের কারণে সে কান্না করে। তবে সে মনের কষ্টটাকে ভুলে থাকার জন্য সে তার নিজের অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেও চেষ্টা করে, সে চাকরি করে। এই হলো মানে টোটাল তার সিনারিও। ফার্স্ট হচ্ছে এই পেশেন্টের আমি ওয়েট বলছি 85 কেজি। আমরা নেট্রামিউরকে চিন্তা করি, নেট্রামিউরের রুগীরা লিন থিন, বিশেষ করে তার ক্লাবিকলগুলো দেখা যায় উপরের দিকটা একদম শুকিয়ে যায়। বাট এই রুগীকে আমি তার কনস্টিটিউশনাল বিষয়গুলো চিন্তা করে, আমি তার ব্যাপারে চিন্তা করে দেখলাম যে এত ওজন, এত শরীরের ওয়েট এবং থলথলে, তবে কাজকর্ম করতে যে একটা তার দুর্বলতা, এরকম কোনো দুর্বলতা নেই, সে পরিশ্রমী। জাস্ট আমি যে বিষয়গুলো চিন্তা করেছি, এখানে ফিজিক্যাল জেনারেল যে সিমটমসগুলো পেয়েছি এগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই নাই। এখানে মেইনলি একটা বিষয় ছিল, সে লবণ ছাড়া তার খাবার একদমই মানে অসম্ভব ছিল। আর আমি তার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সে রিজার্ভ, মনের কথাগুলো মানে চেপে রাখে, কোনো সঙ্গী একদমই পছন্দ করে না, এবং ডুয়েলিং, তার মধ্যে তার প্রিভিয়াস কষ্টগুলো এভরি টাইম তার মনের ভিতরে, সে এগুলোকে নিয়ে সে একটা অবসেসড অবস্থায় থাকে। তবে এটা হচ্ছে তার মাস্ট মানে মুখোশধারী তার অবস্থা, দেখলে হাসি খুশি বাট মনের ভিতরে এত কষ্ট।
এটাকে আমরা এজ লাইক এজ টাইম বোমের মতো চিন্তা করতে পারি, যে তার ভিতরে এত কষ্টের শক্তি কিন্তু বাহিরে খুব একটা বোঝা যাচ্ছে না। এই অবস্থায় আমি রুগীটাকে নেট্রামিউর M/2 প্রেসক্রিপশন করেছি, নেট্রামিউর M/2 প্রেসক্রিপশন করেছি অনলি। M/2 প্রেসক্রিপশন করার পরে এই রুগীটার আর কোনো নিউজ নাই আমার কাছে, সে আসছে না। প্রায় এই রুগীটা আমার কাছে আসছে 4 মাস পরে। আমি আপনাদেরকে যে আরেকটা ছবি শেয়ার করলাম, মানে জাস্ট এখানে যে দুজন পেশেন্ট, যে মহিলাটা হাসি খুশি দেখা যাচ্ছে সে অলরেডি মানে সে 3 মাসের কনসিভ মানে প্রেগনেন্ট, এবং হচ্ছে যেই মহিলাকে নিয়ে আসছে এটা আরেকটা ইনফার্টিলিটির পেশেন্ট। এটা এখন খুবই টেনশনের মধ্যে আছে, সে কিভাবে একটা রেজাল্ট পেতে পারে। তো এ হচ্ছে মানে এই পেশেন্ট। আমার জাস্ট নেট্রামিউরের উপরে একটা কেসই আমি শেয়ার করছি। পেশেন্টটাকে দেখে মনে হচ্ছে না সে নেট্রামিউর, বাট তার মানসিক বিষয়গুলো যদি আমি খুঁজে বের করে তাকে আমি চিন্তা করে রাইটলি সিলেকশন করে আমি নেট্রামিউর M/2 অনলি M/2 একবারই প্রেসক্রিপশন করেছি। সম্ভবত সে M/2 10 দিন খেয়েছে, যে আপনার ডিস্টিলড ওয়াটারে 10 বার ছাকিয়ে সে 10 দিনে খেয়েছে, 10 দিন থেকে 12 দিন গিয়েছে, তারপর থেকে আর আমার কাছে আসেনি। এ হচ্ছে নেট্রামিউরের একদমই রিসেন্ট। এই পেশেন্টটা আমার কাছে আবার আসবে, রিপোর্ট নিয়ে আসবে। সে রিপোর্ট নিয়ে আসে নাই, জাস্ট আমাকে কমপ্লিট নিউজটা দিয়ে একটা পেশেন্ট নিয়ে আসছে। এ হলো আমার আজকের কেস নেট্রামিউরের। আসলে এই মেডিসিনটাকে বুঝতে পারলে আমার কাছে মনে হয় এই মেডিসিনটা আমাদেরকে এত বেশি হেল্প করবে, আমাদের প্র্যাকটিসে অনেক বেশি হেল্প করবে এই মেডিসিনটা। আমি এই জন্য বলি নেট্রামিউরকে বোঝা খুবই জরুরি। নেট্রামিউরকে বোঝা, নেট্রামিউরের বিশেষ করে ইমোশনাল লেভেলের যে ইমোশনাল যেই লেয়ারগুলো আছে, সাপ্রেশনাল লেয়ারগুলো আছে, এগুলো আমাদেরকে খুব ভালো বুঝতে হবে। আশা করছি এগুলো খুব ভালো বোঝানোর ক্ষেত্রে আবু হানিফ মাহমুদ ভাই চেষ্টা করেছেন। আমার এই কেস এবং টোটাল আবু হানিফ ভাইয়ের যে আজকের আলোচনা এবং নেট্রামিউরের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর জিয়াউর রহমান টিপু ভাই আছেন। জিয়াউর রহমান টিপু ভাই, আপনার কথা বলার মতো মুড আছে বা পরিবেশ আছে কি না, থাকলে আমাদের আজকের ক্লাসের উপরে আপনি জাস্ট আপনার ইম্পর্ট্যান্ট রিমার্ক আপনি রাখতে পারেন। ডক্টর জিয়াউর রহমান টিপু, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক। আসসালামু আলাইকুম। আমি আসলে কথা বলতে পারবো না, আমি জাস্ট ড্রাইভিং সিটের ইমিডিয়েট পেছনে বসা, তো অনেক সাউন্ড। থ্যাংক ইউ, ভালো লাগছে আজকে ক্লাসটা আমার কাছে। পরে এক সময় আমি রিভিউ দিব এই ক্লাস নিয়ে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, শুক্রিয়া। আমি আবু হানিফ মাহমুদ ভাইয়ের কাছে একটু পরে যাচ্ছি। আবু হানিফ মাহমুদ ভাই হাত তুলে রেখেছেন। এখানে আমাদের আরও অনেক ডক্টর আছেন। আমি যদি বলতে চাই ডক্টর আব্দুস সামাদ শেখ, আপনি আছেন? জি ভাই, আছি ইনশাআল্লাহ। আপনার কিছু বলার আছে? জি, না, একটু আবহাওয়া ভাইয়ের আলোচনাটা শুনলাম, অনেক ভালো লাগলো, এবং আপনি এটা কেস প্রেজেন্টেশন করলেন, এটাও অনেক ভালো লাগলো। আসলে এখানে তেমন কোনো প্রশ্ন আমার কাছে আসে নাই, আলোচনাটা শুনছি এবং আলোচনা বুঝতে পারছি এবং ভালো লাগছে বিধায় আসলে এখানে তেমন কোনো প্রশ্ন আমার কাছে আসে নাই। তো এত সুন্দর কেস প্রেজেন্টেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডক্টর জয়ন্ত বিশ্বাস দা, ইন্ডিয়া থেকে। আপনি আমাদের ক্লাসটা প্রথম থেকেই শুনছেন, আমি খেয়াল করেছি। আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি স্যার ভালো নেই। আমার হার্টের 3তে স্টেন্ট বসেছে
আমি স্যার কথা বলতে পারছি না আজকে, ও আমি ক্লাসটা এনজয় করছি। আচ্ছা, থ্যাংক ইউ। হার্টে ব্লক ছিল, তো জি সেগুলো স্যার এখন কথা বলা জি 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 সম্ভব হচ্ছে না স্যার। আমরা Thank you. দোয়া করি আপনি যাতে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। হ্যাঁ স্যার, জি, জয়ন্ত বিশ্বাস। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে ফিমেল ডক্টর আছেন। আপনারা যদি কেউ কথা বলতে চান আপনারা হাত তুলতে পারেন, আপনারা হ্যান্ড রাইজ করলে আমরা আপনাদেরকে ডেকে নিব। এরপরে ডক্টর রফিকুল ইসলাম ভাই, আমার ক্লাসমেট, সঙ্গী, সাথী, বন্ধু, একসাথে দীর্ঘ সময় আমরা হলে ছিলাম। হাফেজ রফিকুল ইসলাম, আপনি আছেন? জি, আমি আছি। আমাদের ক্লাস কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে আবু হানিফ ভাই, একবার আপনার ক্লাস অনেক সুন্দর লেগেছে, মানে ক্লাসই দেখি আর কি। আপনার যাই হোক, ওই মোটামুটি খুব ভালো লেগেছে। একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে আপনার কাছে ওই 4 মাস পরে যে মহিলাটা এসেছিল, ওনার কোনো ইমপ্রুভ নিয়ে এসেছিল কিনা, এটা কি জানার সুযোগ হয়েছে ওই M/2 খাওয়ার পরে? আচ্ছা, শুনেন, ওনার ইমপ্রুভ হচ্ছে, উনি কনসিভ করেছে ফার্স্ট হচ্ছে এটা, আর বাকিগুলো বলি নাই, বাকি সবগুলো সমস্যাই ওনার ভালো হয়ে গেছে। বিশেষ করে ওনার হট ফ্লাশিং এবং উনি যে হেডেক নিয়ে আসছে এগুলো সব চলে গেছে, এই জন্য উনি আর আসেই নাই আমার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ। না, ওটা একটু মানে জানতে চেয়েছিলাম। গুড, খুব ভালো লেগেছে দুইজনের ক্লাস। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপর ডক্টর ইকবাল হাসান, আপনি কিছু বলবেন? ডক্টর ইকবাল হাসান, আচ্ছা, যদি আপনি কিছু না বলেন, আমাদের আজকের যিনি আলোচক আছেন, আর কেউ কিছু যদি বলতে চান, ডক্টর কেরামত, আপনি কিছু বলবেন? ক্লাসের উপরে আপনাদের কোনো মন্তব্য আছে, জানার আছে? আচ্ছা, এখানে যদি কারো কোনো বক্তব্য যদি না থাকে, ডাক্তার আব্দুর রাজ্জাক নামে বারবার হ্যান্ড রাইজ করছে, উনি কিছু বলবেন না? ডাক্তার আব্দুর রাজ্জাক হ্যান্ড রাইজ জি, করেছে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি কিছু বলবেন? ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি কিছু বলবেন? ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি ক্লাসের মাঝখানে স্ক্রিন শেয়ার করেছেন, আমি আপনাকে এই জন্য ক্লাস চলা অবস্থায় আমি আপনাকে অবশ্য ক্লাস থেকে মানে করতে হয়েছে, স্ক্রিন শেয়ার করাতে আমাদের অসুবিধা হচ্ছিল, তো এই জন্য আমি আপনাকে বলে দিলাম। আমরা চেষ্টা করব এরপরে যারাই ক্লাসে থাকি ক্লাসটা যাতে আমরা ভালোভাবে করতে পারি। তো আপনি আবার জয়েন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কিছু বলবেন ডক্টর আব্দুর রাজ্জাক? জি না, আমি ওই লাইনে অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি অ্যাড হওয়ার জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছে কেন জানি। হ্যাঁ, আপনি এই যে ভিডিও অন করে রাখছেন, আচ্ছা, মানে ঠিক আছে, আপনি যখনই ট্রাই করেছেন আমি আপনাকে তখনই মানে ক্লাসে নিয়েছি, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আমি প্রশ্ন করতে পারি কিনা? জি, বলেন। নেট্রামিউর তো আমরা সাধারণত একটা অ্যাডাল্ট এজ অথবা ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি চিন্তা করি, অথবা আমাদের কনস্টিটিউশনটা সেভাবেই আসে, কিন্তু চাইল্ড সাইকোলজিতে বা বাচ্চাদের উপরে নেট্রামিউরের যে একটা জায়গা বা প্রয়োজনীয়তা বা লক্ষণ, এই বিষয়গুলো আমাদের কতটুকু স্পেসিফিকেশন করার সুযোগ আছে, বা কোনো স্পেসিফিক লক্ষণ হয় কিনা যেগুলো দ্বারা আমরা শিশুদেরকে আইডেন্টিফাই করতে পারি? আচ্ছা,
আমি আমার একটা জাস্ট কেস নিয়ে আমি বলে আমি এটার অ্যান্সার দিচ্ছি। একটা বাচ্চা আমার কাছে আসছে, সম্ভবত বাচ্চাটার বয়স 5 থেকে 6 বছর। এই কেসটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কেস ছিল, বিশেষ করে নেট্রামিউরকে বোঝার জন্য। তো বাচ্চাটা আসছে 5 থেকে 6 বছর, সম্ভবত তার এক্সিলাতে স্কিন ডিজিজ, যেটাকে আমরা এটাকে আমরা বলতে পারি একজিমার মতো আর কি। বিশেষ করে একদমই তার স্কিনটা খুবই লেদারি এবং লাইকেনিফিকেশান ডেভেলপ করে খুব মোটা হয়ে গিয়েছে, খুব প্রচণ্ড চুলকানি। তো এই অবস্থায় আমার কাছে যখন রোগীটা আসলো, আমি রোগীটার সার্বিক বিষয়গুলো চিন্তা করলাম। 1 নাম্বার হচ্ছে, এই রোগীটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, সে কারোর সাথেই প্রাথমিকভাবে সে কারোর সাথে কথা বলতে চাইতো না। নতুন যার সাথেই দেখা হতো বা যেই তার বাসায় একজন গেস্ট আসলো, সে তার সাথে কথা বলতে চাইতো না, খুবই রিজার্ভ। তাকে জিজ্ঞেস করলেও সে কথা বলতো না। এই রিজার্ভনেসটা এবং ইন্ট্রোভার্টেড, সে খুবই ইন্ট্রোভার্টেড অ্যান্ড রিজার্ভনেস, এটাকে গুরুত্ব দিয়েছি। এটাকে গুরুত্ব দিয়েছি এবং তার সাথে তার লবণ খাওয়ার প্রবণতা, কনস্টিপেশন, লিন অ্যান্ড থিন, বেশি গোসল করার ইচ্ছা, এই বিষয়গুলো ছিল। বাট সে এই যে রিজার্ভ এবং অ্যান্ড ইন্ট্রোভার্টেড, এই বিষয়টাকে কনসিডার করেই তাকে নেট্রামিউর দেওয়া হয়েছে। সম্ভবত ওই রুগীটাকেও আমি নেট্রামিউর M/2 দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, স্কিন ডিজিজে নেট্রামিউর এত চমৎকার রেজাল্ট দিয়েছে, আমি M/2-তে অথবা M/3 পর্যন্ত আমার যেতে হয়েছে। আমার যতটুকু মনে আছে M/2 এবং M/3 সম্ভবত তাতেই পেশেন্টটা ভালো হয়ে গিয়েছে এবং সে সার্বিকভাবে তার অনেক ডেভেলপ হয়েছে। আচ্ছা, আরেকটা রুগীর কথা মনে পড়ছে। আরেকটা রুগী, এটাও বাচ্চা, সম্ভবত তার বয়স 7 বছর এখন। সে যখন তার বয়স ছিল 6 বছর, তখন আমার কাছে আসছে। তার প্রবলেম হচ্ছে তার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ইনলার্জমেন্ট। সাবলিঙ্গুয়াল মানে তার জিহ্বার নিচে, বিশেষ করে আপনার যে আমরা যারা ম্যান্ডিবলের নিচে গলার মধ্যে তার একটা গ্ল্যান্ড ফুলে গিয়েছে এবং এই গ্ল্যান্ডটা ফুলে খুবই হার্ড হয়ে গিয়েছে, খুবই শক্ত হয়ে গিয়েছে। এই বাচ্চাটাকেও তার জাস্ট শুধু মেন্টাল কন্ডিশনগুলোকে বিবেচনা করে তাকে নেট্রামিউর দেওয়া হয়েছে। আমি এখানেও 50 সহস্রতমিক পদ্ধতিতে নেট্রামিউর M/2 M/3 সম্ভবত ইউজ করেছি। আলহামদুলিল্লাহ, তার এই গ্ল্যান্ড এনলার্জমেন্টটা ভালো, এখন পর্যন্ত সে সম্পূর্ণ ভালো। এবং এরপরে এই বাচ্চাটা আমার কাছে আরও অনেকগুলো কমপ্লেন নিয়ে আসছে, তাকে আমি নেট্রামিউর দিয়েই প্রত্যেকবার ট্রিটমেন্ট করতে হয়েছে। দীর্ঘদিন পরে একটা সমস্যা নিয়ে আসে, যদি সে জ্বর নিয়ে আসে, ঠান্ডা নিয়ে আসে, তাও তাকে আমার নেট্রামিউরের রুগীটা ভালো এবং সে সম্পূর্ণরূপে ভালো। এই ছাড়া নেট্রামিউরের অনেক ক্ষেত্রে আচ্ছা, আরেকটা কেস মনে পড়ছে। এটা হলো আমার ছোট ভাইয়ের বাচ্চা, তার সমস্যা ছিল ইঙ্গুইনাল হার্নিয়া। এই বাচ্চাটার আমার আপন ছোট ভাইয়ের বাচ্চা, এই বাচ্চাটার প্রবলেম ছিল রাইট সাইডে ইঙ্গুইনাল হার্নিয়া। তাকে আমরা ইবনে সিনায় প্রথমত হচ্ছে আমি ওই সময় বাড়িতে প্র্যাকটিস করতে যেতাম না, তো যার ফলে তাকে আমি একটা দীর্ঘ সময় ট্রিটমেন্ট করার সুযোগ পাইনি। তো ওইখানে অনেককে দেখানো হয়েছে, কোনো রেজাল্ট না পেয়ে পরে আমার ছোটো ভাই নিয়ে আসছি ইবনে সিনা। এখানে আমি সহ ছিলাম, একজন পেডিয়াট্রিক সার্জন দেখানো হয়েছে। তারা তো আসলে তাদের কথা হচ্ছে অপারেশন করতে হবে। আমি তারপরে বাচ্চাটাকে আর অপারেশন না করে আমি তার 5 মাস ট্রিটমেন্ট করেছি। আলহামদুলিল্লাহ, তাকে নেট্রামিউর দিয়েই এই বাচ্চাটার এই ইঙ্গুইনাল হার্নিয়াটা কমপ্লিটলি ভালো হয়ে গেছে এবং এখন পর্যন্ত প্রায় 23 সালে আমরা ট্রিটমেন্ট করেছি, সম্ভবত অগাস্ট মাস, ফেব্রুয়ারি থেকে শুরু করেছি বা মার্চ থেকে শুরু করেছি, অগাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট করেছি। তাতে তার ইঙ্গুইনাল হার্নিয়া কমপ্লিটলি ভালো হয়ে গেছে। এখন পর্যন্ত তার ইঙ্গুইনাল হার্নিয়া আর ডেভেলপ করে নেই। একটা কথা বলা হয় যে হোমিওপ্যাথিতে ইঙ্গুইনাল হার্নিয়া নাকি ভালো হলে পরবর্তীতে আবার এটা দেখা দেয়। আমি বেশ কয়েকটা রোগীর ইঙ্গুইনাল হার্নিয়া ট্রিটমেন্ট করার সুযোগ হয়েছে, যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে আমি এখন পর্যন্ত আবার সেকেন্ড টাইম ইঙ্গুইনাল হার্নিয়া ডেভেলপ করে নেই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করে খুব একটা রেজাল্ট পাইনি, কারণ ইঙ্গুইনাল হার্নিয়াগুলো তারা অনেক বড় হার্নিয়া নিয়ে আসে, ওইগুলোর রেজাল্ট আমরা খুব একটা পাইনি। তো বাচ্চাদের ক্ষেত্রেও নেট্রামিউরের যে বৈশিষ্ট্যগুলো, নেট্রামিউরের বাচ্চারা চেম্বারে আসলেও কিন্তু তারা খুবই রিজার্ভ, তাদের কাছ থেকে কথা বের করা খুবই ডিফিকাল্ট।
তাদেরকে আপনি জিজ্ঞেস করতে করতে কথা বের করতে পারবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নেট্রামিউরের বাচ্চাদের বা বয়স্কদের তার যে মানসিক কষ্টটা সে কোনোভাবে বলতেই চাইবে না, এটা আমাদের আবু হানিফ ভাই বলছে। এটা তার কাছ থেকে বের করতে পারলে দেখবেন যে সে মানে ঝরঝর করে আপনার সামনে কেঁদে দিবে। তো এটা বের করাই হচ্ছে ডিফিকাল্ট। স্বাভাবিকভাবেই নেট্রামিউরের এমন অনেক পেশেন্ট দেখেছি যারা একদমই শোকে বা তীব্র ব্যথায় কষ্টে তার চোখে একদমই পানি আসে না। এমন রোগী দেখেছি সে বলে যে আমার যত কষ্টই আমার সামনে থাকুক দেখি, কখনো আমার চোখে পানি আসে না। তো তার একটা যদি পাস্ট বা অতীত যদি আমরা তাকে খুঁজে খুঁজে দেখি, দেখবো অতীতে তার একটা এমন কষ্ট আছে যে কষ্টের কারণে সে অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। এটা আমরা মনে রাখবো, চেষ্টা করব নেট্রামিউরকে অ্যাজ এ হোল একটা পেশেন্টের মেন্টাল বিষয় মানে কন্ডিশনগুলো ভালোভাবে চিন্তা করতে। এবং নেট্রামিউর বোঝা খুব কঠিন না, সহজেই নেট্রামিউরকে চিন্তা করা যায়, বোঝা যায় যদি আমরা নেট্রামিউরকে বুঝতে পারি। আবু হানিফ ভাই ইগনেশিয়ার সাথে নেট্রামিউরের কম্প্যারিজন করেছেন। এছাড়া আরও কিছু কথা বলেছেন, সম্ভবত স্টেফি সেগ্রিয়ার সাথেও কথা বলেছেন আমি যতটুকু শুনেছি। তো এতটুকুই। আবু হানিফ ভাই আপনি কিছু বললে আপনাকে সুযোগ দিচ্ছি। ডক্টর আবু হানিফ মাহমুদ। জি, আসসালামু আলাইকুম। আমি দুইটা বিষয় বলবো। তাহলে এখন তো লোক কমে গেছে, 20-এর ঊর্ধ্বে ছিল, 14 আছে। যারা আছে তারাও 22 জন আছে এখন, 22 এখন পর্যন্ত 22 জন আছে আমাদের। এখন কি 22 আছে? এখন আমার এখানে 1400 করতেছে। ও 14 আর 8 22 আছে। জি, তো আমি যে দুটা বিষয় বলতে চাই, একটা হলো যে আমরা এখানে ক্লাসে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। যারা আজকে আছি, দেখা যায় যে গত মঙ্গলবারে যারা ছিলেন তাদের মধ্যে এখানে অনেকে নাই, আজকে নতুন। এরকম না হোক, কারণ এই ক্লাসটা তো আসলে কিছু শেখার জন্য। অবশ্য শুক্রবার মঙ্গলবার চেম্বার সাইরা আমরা এসে বসি, আমাদের মধ্যে টায়ার্ড হলে হবে না, আপনাকে কিছু নেওয়ার জন্য বসতে হবে। তো নিবেন, শুধু ব্রেনে নিলে হবে না। আমার দ্বিতীয় পয়েন্ট, শুধু ব্রেনে নিলে আপনার একটু পরে চলে যাবে। অনেকে বলেন রেকর্ড দেন, রেকর্ড শুনবো না, তাও আপনি শুনবেন না। হয় না, শুনবেন না বলছি আমি কিন্তু নিজের জায়গা থেকে বলছি, আপনাদের জায়গা থেকে বলি নাই। হয় না, শোনা হয় না, ওটা শুধু নেওয়া হয়। তাহলে কি করতে হবে? খাতা স্পিকারের থেকে যেটা আপনার সামনে চলে আসে। তৃতীয় পয়েন্টে যেটা বলবো, এটা হলো আমার একেবারে নিহাত ব্যক্তিগত ব্যাপার। আমি যেই যেখানে আমি কথাগুলো ক্লিয়ার আসতেছে না, কথা আওয়াজ আছে কিছু আওয়াজ আছে না। আচ্ছা, কতটুকু পাইছেন তা বুঝতে পারি নাই। আমি লাস্ট কথা যেটা বলি, জি আপনি দ্বিতীয় বিষয়টাই বলেন। এই ক্লাস কাছে খুব দামি মনে হবে, সেটা লিখে রাখেন। পরবর্তীতে যেন ওই দিকে চোখ দিলে আপনার কাছে এই নেট্রামিউর বা আচ্ছা, আবু হানিফ মাহমুদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না আর কি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ এক সময় যুক্ত থাকার জন্য এবং এই প্রাণবন্ত আজকের আলোচনা শোনার ধৈর্য ধরে রাখার জন্য। আমরা এর থেকে যে শিক্ষাগুলো নতুন উদ্যমে শিখতে পারলাম, নতুন করে জানতে পারলাম, সেগুলো আমাদের প্র্যাকটিস লাইফে যদি আমরা আবার ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কেসগুলোতে হয়তোবা এখানকার কিছু তথ্যের গ্যাপের অথবা কোনো বাস্তব অভিজ্ঞতার
কমতির কারণেও হয়তো আমরা ব্যর্থ হতে পারি, সেগুলো থেকে আমরা যেন আবার সফল ডাক্তার হতে পারি, রোগীদের সেবা করতে পারি, সেই জায়গাগুলোকে আমরা আরো ভালোভাবে চেষ্টা করব। সেই আশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী সমাপ্তি ঘোষণা করার জন্য ডক্টর হামিমউদ্দিন ভাইকে অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ক্লাস 5 তারিখ মঙ্গলবার ডক্টর নাসির উদ্দিন ক্লাস নেবেন এবং ক্লাসের টপিকস হচ্ছে দ্য জার্নি অফ হিলিং ইন হোমিওপ্যাথি। এই টপিক্সের উপরে ক্লাস নেবেন এবং আগামী শুক্রবার সেম 10:30 থেকে আমাদের ক্লাস হবে পেলিয়েশন সাপ্রেশন অ্যান্ড কিউরের উপরে। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার ক্লাস নেবেন। তো আমরা এই ক্লাসগুলো আমরা নিয়মিত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো এবং সঠিক সময়ে আমরা সবাই থাকবো এবং আমাদের যারা আরও বন্ধু বান্ধব আছে, ডক্টর আছে, আমাদের এখানে যে সুন্দর ক্লাস হয়, ইন্টারেক্টিভ ক্লাস হয়, এই বিষয়গুলো আমরা শেয়ার করব এবং আমরা এখানে আরও উপস্থিতি বাড়ানোর চেষ্টা করব। তাহলে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা সবার জন্যই সাকসেসফুল হবে এবং সবার জন্য হেল্পফুল হবে। সবাইকে আজকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত এবং আগামী ক্লাসের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। আমরা ডক্টর আবু হানিফ মাহমুদ ভাইয়ের কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা আজকে এখানেই শেষ করছি। রাত হয়ে গিয়েছে অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।